বাঙালির বহুদিনের প্রসিদ্ধ একটি রান্না তেলকই। দুপুর কিংবা রাতের খাবারে মজাদার এই পদ থাকলে বেশ তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। নারিকেল তেলকইয়ের এই রান্নাটি কিভাবে করবেন দেখে নিন আজকের অনুষ্ঠানে। সেই সাথে থাকছে আরও একটি মুখরোচক আইটেমের রেসিপি, হাতে মাখানো চিংড়ি ভর্তা। না, খাঁটি বাঙালির রেসিপি দরকার। শুধু রসনা বিলাস নয়, খাবার প্রস্তুত এবং খাবারকে উপভোগ্য করে তোলার প্রয়াস কিন্তু বাঙালির সবসময় রয়েছে। আর তাই তো যারা রান্না করে তাদের দিনের একটা বড় সময় চলে যায় খাবারের পেছনে। আর এখন তো হাতের কাছে অনেক কিছুই আছে, এই যে যেমন এই বইটি আপনার রান্নার সেই কাজকে আরো অনেক সহজ করে দেবে। ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। আমাদের রন্ধন শিল্প আর রাঁধুনি কিন্তু এগিয়ে চলছে সমান তালে। সময়ের সাথে নতুন নতুন রন্ধনশৈলী যোগ করে চলেছে আমাদের রাঁধুনিরা এবং রন্ধন শিল্পকে করছে একটি সমৃদ্ধশালী শিল্প। আর এই শিল্পকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চমৎকার একটি পদক্ষেপ হিসেবে কাজ করছে এই বইটি। আর এই বইটিকে ঘিরেই আমাদের এই আয়োজন। আজকে আমরা কি রেসিপি তৈরি করছি? আজকে আমরা তৈরি করছি নারিকেল তেলকই এবং হাতে মাখানো চিংড়ি ভর্তা। দেশসেরা রাঁধুনিদের কাছ থেকে বাছাইকৃত 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি। রেসিপিগুলো ভাগ করা হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকে যে রেসিপি দুটি আমরা দেখছি তা আমরা নিয়েছি মাছের মন কাড়া সব ডিশ এবং হরেক রকম ভর্তা, এই 2 ক্যাটাগরি থেকে। চলে যাচ্ছি আমাদের প্রথম রেসিপিতে, যেটি তৈরি করছেন মাহফুজুর রহমান, সেরা রাঁধুনি 1424-এর বিজয়ী। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। আপনাকে পেয়ে জানি যে আজকে মজার একটা রান্না হতে চলেছে। এবং নারকেল তেলকই, কই মাছ তো খাওয়া হয় আমার, কিন্তু নারকেল তেলকই কখনো খাইনি। বাঙালি ঘরের রান্নাতে তেলকইটা থাকবে সবসময়। তেলকইটা কিন্তু কই মাছ দেখলে কিন্তু কই মাছের পাতুরি অথবা তেলকইয়ের কথা সবার মাথায় আগে চিন্তা আসে। যেহেতু আমি দক্ষিণ অঞ্চলের ছেলে, আমাদের দক্ষিণে তেলকইটাকে নারিকেল দিয়ে রান্না করে থাকে। ওইটা হচ্ছে দক্ষিণের একটা আলাদা নিজস্বতা আছে ওই রেসিপিটার মধ্যে। ঠিক সেই রেসিপিটাই আজকে তৈরি করে দেখাবো। যেহেতু দক্ষিণে নারকেল বেশি পাওয়া যায়, আমি দেখেছি যে ওখানে যে কোনো খাবারে নারকেলের ব্যবহারের প্রবণতাটা একটু বেশি আছে। আর কই মাছ তো আমার কাছে মনে হয় যে এটা খুবই জুসি একটা মাছ, নিজস্ব একটা তেল রয়েছে আমার যেটা মনে হয়। তো রান্নার প্রসেসও আমার মনে হয় একটু সামাল দিয়ে করতে হয়, কারণ একটু বেশি রান্না হয়ে গেলেই ওই জুসিনেসটা চলে যায় এই রান্নার ক্ষেত্রে। আপনি সবসময় অথেন্টিক ওয়েতে রান্না করেন? অথেন্টিক ওয়েতে রান্না করার চেষ্টা করি।
মাঝে মাঝে কিছু মাঝে টুইস্ট মাঝে রাখেন। twist রাখি। এই বইয়ের কথা বলেন, এই বইতে এই রান্না ইনক্লুড করার আপনার ইচ্ছেটা আসলো কিভাবে? এই জন্য আসলো কারণ যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, মাছ থাকলে যেহেতু আর আমাদের কই মাছটা একদম দেশীয় মাছ, বর্ষাকালে দেখা যায় বৃষ্টির সময় কই মাছ কিন্তু উপরে উঠে আসে। কই মাছটা আমাদের দেশে অনেক বেশি পাওয়া যায়, এখন সেটা চাষও কিন্তু হচ্ছে। এই জন্য আমাদের দেশীয় মাছ এটাকে আমি হচ্ছে যাতে আমাদের দেশীয় বইটার মধ্যে থাকে এটা চিন্তা করে আমি এখানে রেসিপিটা দিয়েছি। আপনিও তো মজার মজার রান্না করেন, মজার মজার রেসিপি দিয়েছেন, কখন আপনার রেসিপি কখনো ভিনদেশি কাউকে খাওয়ানোর সুযোগ হয়েছে আপনার? জি, আমি একটা ট্রেনিং ইনস্টিটিউটে যখন ট্রেনিং করাতে গিয়েছিলাম তখন ওখানে অনেক ভিনদেশিরা আসছিল, তখন আমাদের দেশীয় খাবারটা খাওয়ানোর সুযোগ হয়েছে। প্লাস আমি একটা প্রজেক্টে কাজ করেছিলাম, হিমালিকা প্রজেক্ট, যে উপজাতিদের সাথে করে নিয়ে, ওখানেও আমি অনেক দেশীয় খাবারটা ট্রাই করেছিলাম। ওখানে থাইল্যান্ড বা অন্যান্য দেশ থেকে অনেকে এসেছিল, তাদের এই প্রজেক্টটা যারা এই প্রজেক্টটা করেছিল তখন তারা হচ্ছে এটা খুব আমাদের দেশীয় খাবারটা খেয়ে অনেক ভালো বলেছে, তাদের কাছে খুবই ভালো লেগেছে, খুব অ্যাপ্রিশিয়েট করেছে। ওদের মানে আমাদের টেস্টটা ওদের কেমন মনে হয়েছে? আমাদের টেস্টটা ওদের খুবই মজা লেগেছে, যেটা হচ্ছে প্রত্যেকটা আমাদের টেস্টের মধ্যে কিন্তু অনেক রকম জিনিস দিয়ে আমরা টেস্টটা ব্যালেন্স করে থাকি। আমরা কিন্তু একদম নর্মাল খাবারটা কিন্তু খুব ঝাল বেশি হলে একটু সেখানে মানে টক দিই বা হচ্ছে একটু চিনি দিই, একটা ব্যালেন্স করে কিন্তু খাই আমরা, এটা ওদের খুব ভালো লেগেছে। দারুণ। আমিও সেটা চাই যে আমাদের দেশের রান্নাটা, আমাদের দেশের স্বাদ যেন পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। যখন বিদেশি অতিথিরা আসেন আমাদের দেশে তখন তো আমরা তাদেরকে আমাদের স্বাদ দিয়ে আপ্যায়ন করি, কিন্তু দেশের বাইরে যারা ছড়িয়ে আছে তাদের কাছে কিন্তু আমরা আমাদের রেসিপি ছড়িয়ে দিতে পারছি আপনাদের রেসিপি দ্বারা, এই বইটি দ্বারা। সো অনেক অনেক ধন্যবাদ এই চমৎকার রেসিপিগুলো দেওয়ার জন্য। আজকের রেসিপি তাহলে শুরু করি। কই মাছ আমার খুবই পছন্দের, আমার মায়ের খুবই পছন্দের কই মাছ। আজকের রেসিপিটা তো দেখতেই হয়, চলো। হ্যাঁ, তাহলে রান্নায় চলে যাই। জি অবশ্যই। চলুন। প্রথমে হচ্ছে আমরা যেহেতু মাছটাকে ফ্রাই করব, এই জন্য আমাদের ফ্রাই প্যানটা একটু গরম করে রাখি। যে কোনো মাছ ভাজার সময় আমাদের যদি ফ্রাই প্যানটা অনেক বা কড়াইটা গরম থাকে তাহলে মাছটা দেখা যায় ভাজার সময় লেগে যাবে। আমাদের ফ্রাই প্যানটা গরম হতে থাক। আর যেহেতু কই মাছটা কিন্তু একটু পুরু হয়, এই জন্য এখানে মশলা ঢুকতে সহজে মশলা ঢুকতে চায় না, এখানে আমরা একটু কাঁচা চামচ দিয়ে মাছটাকে একটু ফুটো করে দিই, জাস্ট মশলাটা যাতে করে ঢুকে যায়। দুই পাশটাকে আমরা হচ্ছে একটু এখন যেটা করব, মাছের সাথে আমরা সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছটাকে মেখে আমরা ভেজে ফেলবো। এখন এখানে আমরা হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমরা মাছটাকে ফ্রাই করে ফেলব। এখন আমরা ভাজার জন্য যেটুকু তেল লাগবে আনুমানিক 1 টেবিল চামচ মতো তেল এখানে দিয়ে দিয়েছি মাছটাকে ফ্রাই করার জন্য। তেলটা গরম হতে থাক, এখানে আমরা হচ্ছে মশলাটা বানিয়ে ফেলব। এখানে পেঁয়াজ বাটা দিব আমি হচ্ছে 1/4 কাপ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিব হচ্ছে রসুন বাটা। লবণ দিব হাফ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিব 2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়াটা দিব এখানে হাফ চা চামচ, আর জিরার গুঁড়া দেবো এখানে 1 চা চামচ মতো। মশলাটা এখানে মিশিয়ে রেখে দিই। এখন আমরা মাছটা, যেহেতু তেলটা গরম হয়ে গেছে, এখানে আমরা মাছটাকে ফ্রাই করে ফেলি।
আমাদের মাছটা ফ্রাই হতে থাক। এখন আমরা এই মশলাটাকে এখানে কষিয়ে ফেলি। যেহেতু কোনো কাটা মশলা নেই, সবই বাটা মশলা দেখছি, তো গ্রেভিটা বোধহয় একটু ঘনই হবে মনে হচ্ছে আমার। একটু ঘন গ্রেভি হবে। এখানে হচ্ছে নারকেলের দুধ দেওয়া হবে, কোরানো নারকেল ব্যবহার করা হবে। এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল, তার সাথে হচ্ছে আমি সরিষার তেল অ্যাড করছি। দুইটা আমি মিশিয়ে রান্না করব। 1 টেবিল চামচ পরিমাণ 2 টেবিল চামচ তেল এখানে দিয়ে দিয়েছি। দুটা মিশিয়ে কেন করছি? দুটা মিশিয়ে রান্না করার কারণ কি, সরিষার তেলের ফ্লেভারটা নারকেলের সাথে খুব ভালো কম্বিনেশন যাবে, কারণ দুইটা মিশিয়ে রান্না করলে টেস্টটাও একটু অন্যরকম হবে। আচ্ছা ঠিক আছে। মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। আপনি এই জন্য সবসময় আগে আমি দেখি মাখিয়েই তারপর করেন না, চুলায় কখনোই সরাসরি দিলে দেখা যাবে একটা মশলা একটু পুড়ে যায় আর একটা একটু কাঁচা থাকে। সেক্ষেত্রে সবগুলো মশলা একসাথে মিলিয়ে রান্না করলে আপনার হচ্ছে মশলার টেস্টটা ভালো থাকে। এটা আমি আপনাকেই দেখলাম করতে, আমিও ফলো করবো এখন থেকে এটা। মশলাটা কষানো হতে হতে আমরা এখানে একটু করে নারিকেলের দুধ দিয়ে মশলাটাকে কষাবো। এখানে কোনো পানি ব্যবহার করব। এখানে আমি হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ নারিকেলের দুধটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। ওকে। এখানে কোরানো নারকেলটাও একটু দিব কষানোর জন্য সময়। কোরানো নারকেলটা এখানে দেবো, যেহেতু নারকেলে তেল কই, এখানে আমি হচ্ছে 1/4 কাপের মতো কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। টোটাল আমার 1 কাপ নারকেলের দুধ লাগবে। এখানে আমি ভাগ ভাগ করে হচ্ছে মশলা কষানোর জন্য যেটুকু লাগে সেটুকু দিই। মশলাটা স্লো হিটে হতে থাক। এদিকে মাছটা ভাজাও কিন্তু হয়ে গেছে। হ্যাঁ। এখন যেটা করব, আমরা এই মশলাটা এই ভাজা মাছের মধ্যে ঢেলে দিব। ও, উল্টাটা কেন করছি না? যেহেতু হচ্ছে তেল কই, এখানে মাছেরও কিন্তু একটা তেল আছে। হ্যাঁ। এই তেলের মধ্যে আমরা মশলাটা কিন্তু এখানে ট্রান্সফার করে দিব। ঠিক আছে। মশলাটা কষানো হয়ে গেছে। রেসিপিটা কিন্তু অনেক সহজ, খুব সহজেই তৈরি করা যায়। এখন যেটা করবো, আমাদের বাদবাকি নারকেল দুধ যেটুকু আছে সেটুকু আমরা এখানে ঢেলে দিই। এখন এটা আমরা স্লো হিটে 5 মিনিট রান্না করব। ঠিক আছে। 5 মিনিট পরে আমাদের রান্না হয়ে যাবে। বাহ, এত সহজ! দারুণ লাগলো আমার কাছে ব্যাপারটা। 5 মিনিটের মাঝখানে আমরা হচ্ছে এই মাছটাকে একটু উল্টে দিব। 2 মিনিট হচ্ছে এক পাশ হয়ে যাবে, আবার এক পাশ 2 মিনিট রান্না করলে আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আমি ফাঁকে একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমি খেয়াল করেছি আপনার রান্নার মধ্যে আপনি খুব ধীর স্থির ভাবে রান্না করেন, কিন্তু এই ধীর স্থিরতার মাঝেও কিন্তু আপনার রান্নাটা খুব চটপট করে ফেলেন আপনি। এইটার জন্য আপনি কি টিপস দিবেন? আমরা যখন রান্না করব, একটা মাথার মধ্যে একটা প্ল্যান সেট করে নিতে হবে যে আমরা প্রথমে কোনটা করব, তারপরে আমরা কোনটা করব, তৃতীয় ধাপে কোনটা করব। আমরা যদি এরকম ধাপ ভাগ করে নিই, তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা একটার পর একটা করে ফেলতে পারবো। প্রথমে একটা মাথার মধ্যে আমাদের যদি সেট করে নিই, আমরা মাছটাকে ফ্রাই করব, আমরা হচ্ছে মশলাটাকে কষাবো, তারপর দুটো একসাথে মিক্স করব, তারপরে আমরা কি করতে পারি। মানে ওটাই হচ্ছে যে রান্নাঘরে আসার পর, রান্না শুরু করার পর একটার পর একটা, এটার পর এটা আছে, ওটা কই সেটা কই না করে রান্নাঘরে ঢুকবার আগে মাথার মধ্যেই হচ্ছে অর্গানাইজ করে ফেলবো, রান্নাঘর অর্গানাইজ থাকবে।
যাতে এক জায়গায় দাঁড়িয়ে সব চটপট হয়ে যায়। মাছ রান্না করার ক্ষেত্রে একটা টিপস আছে, যে কোনো মাছ আমরা যদি একটু ভিনিগার পানিতে ভিজিয়ে রাখি, দেখা যাবে মাছের গন্ধটা থাকে না, প্লাস মাছটা খুব সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আবার আমরা যদি চাইলে ভিনিগার না থাকলে লেবু পানিতেও ভিজিয়ে রাখতে পারি, ভিজিয়ে রাখলে দেখা যাবে মাছের গন্ধটাও থাকে না, মাছ খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আবার কেউ চাইলে মৌরি পানি, আমরা যে মৌরিটা ব্যবহার করি, মৌরিটা একটু ভিজিয়ে রাখলে যখন মৌরি থেকে যে কালারটা ছাড়বে, পানিটার রংটা একটু চেঞ্জ হলে ওই পানিতে মাছ ভিজিয়ে রাখলেও কিন্তু খুব সহজে মাছটা আপনার আসে। সেক্ষেত্রে ফ্লেভার চেঞ্জ হয়ে যায়, ফ্লেভার চেঞ্জ হয় না, কিন্তু মাছের আপনার গন্ধটা নষ্ট হয়ে যায়। যেটা করবো, আমরা মাছটাকে একটু উল্টে দিব। আচ্ছা, মাছটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। মাছ রান্না করার ক্ষেত্রে একটা টিপস আছে, যে কোনো মাছ আমরা যদি একটু ভিনিগার পানিতে ভিজিয়ে রাখি, দেখা যাবে মাছের গন্ধটা থাকে না, প্লাস মাছটা খুব সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আবার আমরা যদি চাইলে ভিনিগার না থাকলে লেবু পানিতেও ভিজিয়ে রাখতে পারি, ভিজিয়ে রাখলে দেখা যাবে মাছের গন্ধটাও থাকে না, মাছ খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আবার কেউ চাইলে মৌরি পানি, আমরা যে মৌরিটা ব্যবহার করি, মৌরিটা একটু ভিজিয়ে রাখলে যখন মৌরি থেকে যে কালারটা ছাড়বে, পানিটার রংটা একটু চেঞ্জ হলে ওই পানিতে মাছ ভিজিয়ে রাখলেও কিন্তু খুব সহজে মাছটা আপনার আসে। সেক্ষেত্রে ফ্লেভার চেঞ্জ হয়ে যায়, ফ্লেভার চেঞ্জ হয় না, কিন্তু মাছের আপনার গন্ধটা নষ্ট হয়ে যায়। দেখেন উপর থেকে তেলও উঠে এসেছে, আমাদের রান্নাও হয়ে গেছে। এখন আমরা চুলাটা বন্ধ করে সার্ভ করে ফেলবো। ঠিক আছে। এখন একটু পুদিনা পাতা এখানে দিয়ে দিলে আমাদের লুকটাই চেঞ্জ হয়ে যায় না, একটা কালার অ্যাড করলে যে কোনো রান্নায়। আমার এই অনুষ্ঠান করতে করতে এবং আপনাদের রান্নার এই গার্নিশিং ব্যাপারটা দেখতে দেখতে মনে হয়েছে মানে আমি নর্মালি বাসায় তো নর্মাল প্লেটিং করে দিয়ে দেই, এখন থেকে গার্নিশিংয়েও আমি একটু মনোযোগ দিব। তৈরি হয়ে গেল আমাদের নারকেল তেলকই। অনেক অনেক ধন্যবাদ, বেশ দারুণ দেখাচ্ছে রেসিপিটি এবং দেখে মনে হচ্ছে একেবারে বই থেকে উঠে এসেছে, এত সুন্দর করে সাজিয়েছেন আপনি। প্রিয় দর্শক, পুরো রেসিপিটি একবার দেখে নিন। নারিকেল তেলকই রান্নায় প্রয়োজনীয় উপকরণ: কই মাছ 4 থেকে 5টি, কোরানো নারিকেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, নারিকেলের দুধ 1 কাপ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, সানফ্লাওয়ার তেল পরিমাণ মতো, সরিষার তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। নারিকেল তেলকই রান্নার শুরুতে কই মাছগুলো কাঁটা চামচ দিয়ে কেচে নিন। এবার এর মাছের সাথে আধা চা চামচ লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিন। প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মাছগুলো ভেজে নিন। এবার একটি পাত্রে 1 কাপের 4 ভাগের 1 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ লবণ, 2 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া একসাথে মিশিয়ে পেস্ট করে নিন। এবার চুলায় আরেকটি পাত্রে 1 টেবিল চামচ করে সানফ্লাওয়ার তেল ও সরিষার তেল দিয়ে তাতে মিশিয়ে রাখা মশলার মিশ্রণটি দিয়ে কষিয়ে নিন। এরপর এর সাথে আধা কাপ নারিকেল দুধ ও 1 কাপের 4 ভাগের 1 ভাগ কোরানো নারিকেল দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার মাছ ভাজা প্যানের মধ্যে নারিকেল দুধ দিয়ে কষানো মিশ্রণটি ঢেলে দিন। বাকি আধা কাপ নারিকেল দুধটুকু দিয়ে ঢেকে অল্প আঁচে 5 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন নারিকেল তেলকই। এবারে চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় রেসিপিতে, যেটি তৈরি করছেন সাইফা আলম শুনছি, যিনি
সেরা রাঁধুনি 1422-এর প্রথম রানার আপ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি তো ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আপনি খুব মজার একটি ভর্তা তৈরি করছেন, হাতে মাখানো চিংড়ি ভর্তা। জি আপু। একে তো চিংড়ি মাছ সবারই খুব পছন্দের, তার মধ্যে হাতে মাখানো শুনলেই ব্যাপারটা আরো কিন্তু লোভনীয় করে তোলে। ব্যাপারে মানে পুরো ব্যাপারটা ভাবলেই ভালো লাগে। একটু রেসিপিটা সম্পর্কে বলবেন। এটা হলো আমার দাদির হাতের রেসিপি। আমি যখন ছোট ছিলাম এবং আমার দাদির অনেক ফেভারিট ছিল এই রেসিপিটা। আগের দিনের মানুষ সকালে একটু পান্তা ভাত খেতে পছন্দ করতো, পান্তা ভাতের সঙ্গে এই রেসিপিটা খেত এবং খুবই মজার ছিল রেসিপিটা। আচ্ছা, চিংড়ি ভর্তা তো মানে শিলপাটায় বেটে বা আমরা এখন করি ব্লেন্ডারে করে, কিন্তু হাতে মাখানোটা আসলে একটু ব্যতিক্রম। আচ্ছা, এটা জাস্ট চিংড়িটাকে যখন আমরা একটু লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করি, দেন পেঁয়াজের সঙ্গে যাবে হলো শুকনা মরিচ গুঁড়ো, কাঁচামরিচও চাইলে দিতে পারেন, এগুলো দিয়ে জাস্ট হাতে একটু মেখে ভর্তা করলেই হয়। সরিষার তেল যাবে সাথে। আচ্ছা, খুবই ইজি কিন্তু খেতে অনেক মজা। নিশ্চয়ই মজা হবে, জন্যই এই বইয়ের রেসিপিটি গিয়েছে। বইটি সম্পর্কে একটু বলুন না, আপনি যখন বইটি সম্পর্কে জেনেছেন প্রথম, আপনার কাছে রেসিপি চাওয়া হয়েছে এই বইটার জন্য, তখন আপনার ভাবনাটা কিরকম ছিল? যেহেতু রাঁধুনি এবং রান্নার সেরা 100 রেসিপি চেয়েছে, আর রাঁধুনি সবসময় বাঙালি খাবার, বাঙালি কালচার নিয়ে কাজ করতে পছন্দ করে, আর আমিও যেটা বেসিক্যালি আমার মানে আঞ্চলিক খাবারগুলোকে নতুন রূপে প্রেজেন্ট করতে পছন্দ করি, তো আমার কাছে এটা অনেক ভালো লেগেছে এবং এই কাজটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি ছিল। আমার ম্যাক্সিমাম রেসিপিগুলো কিন্তু আমার এলাকার ট্রেডিশনাল রেসিপি, ওগুলোকে এটার মাধ্যমে আমি প্রকাশ করতে পেরেছি এবং বিশ্বের দরবারে আমি আশা করছি যে এই রেসিপিগুলো পৌঁছে যাবে আমার এই বইয়ের মাধ্যমে। একদম। আপনার কয়টি রেসিপি রয়েছে? আমার 10টা রেসিপি আছে। 10টা রেসিপি অবশ্যই আপনার রেসিপি বইয়ের মাধ্যমে চারদিকে ছড়িয়ে যাবে এবং প্রত্যেকটা রাঁধুনির জন্য কিন্তু একটা রেসিপির বইয়ে নিজের রেসিপি থাকা কিংবা নিজস্ব রেসিপি বই থাকা কিন্তু অনেক গর্বের আমি মনে করি। এখন অনেক ইউটিউবের যুগে, নানা প্রযুক্তির যুগে এখন অনেকে হচ্ছে নানাভাবে রেসিপি খোঁজার চেষ্টা করে, কিন্তু একটা রেসিপির বই কিন্তু একটা অন্যরকম একটা কি বলবো, অন্যরকম একটা ফিলিংস কাজ করে, সঙ্গে অনেক বেশি একটা আমাদের আবেগ জড়িত। একদম একদম। আর সব আমি মনে করি প্রত্যেক রাঁধুনি মানি যারা মানে আসলে রান্নাকে সত্যিকার অর্থে ধারণ করে, তারা সবাই চায় যে তার একটা রান্নার বই থাকুক। মানে যেটা এটা হলো কি মানে আমির তো এটা থাকবে, এই রান্নার বইটা হলো আমাদের কাছে একটা দলিল স্বরূপ। সঠিক। আর আপনার এই আজকে যে রেসিপিটি করছেন হাতে মাখানো চিংড়ি ভর্তা একদম দলিল হয়ে আছে এই বইটিতে। তবে এই দলিলটা এখন প্রস্তুত করতে হবে ভিজুয়ালি আমাদের দর্শকদের কাছে। চলুন তাহলে রান্নাঘরে চলে যাই। আমাদের চিংড়ি ভর্তার সব উপকরণ তো সামনে দেখতে পাচ্ছি, চলুন হাতে মাখিয়ে ভর্তাটা তৈরি করে ফেলি আমরা। প্রথমেই আপু আমি একটু কড়াইয়ে মাছটাকে একটু সিদ্ধ করে নেব। আচ্ছা, সেদ্ধ করবো তেলে ভেজে? না, তেলে ভেজে করবো না, এটা সিদ্ধ করে নেব। সেদ্ধ করবো পানিতেই একদম? হ্যাঁ একদম। আমি পুরো অথেন্টিক রেসিপিটা আপু ফলো করতেছি। আচ্ছা আচ্ছা, মানে আমাদের ভর্তা হওয়ার পর আমরা তেল মিশাবো, ব্যাপারটা এরকম? ও, পানিটা একটু গরম হলে আমরা দেন চিংড়ি মাছটা দিয়ে দিব আপু। সামান্য পানি নিয়েছে? হ্যাঁ সামান্য, এটা পরিমাণ মতো যাবে। আর চিংড়ি মাছ সিদ্ধ হতে তো খুব বেশি সময়ও লাগে না, হ্যাঁ খুব অল্প সময়ে হয়ে যায় চিংড়ি মাছটা সিদ্ধ। কতখানি চিংড়ি আছে এখানে? 1 কাপ পরিমাণ আপু। কেউ চাইলে তো তেলে ভেজেও করতে পারে। হ্যাঁ তেলে ভেজেও করতে পারে, আপনি একদম অথেন্টিক স্টাইলে যেখানে পানিতে সিদ্ধ করে। পানিতে সিদ্ধ করে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি, আর যাবে স্বাদ মতো লবণ। তেলটা না দেওয়ার পিছনে রিজনটা হলো কি, আগে এটা আমি বলেছিলাম আগেই, যেটা আমার দাদির রেসিপি, আগে চিংড়ি মাছটাকে এরকম করে রেখে এটাকে সংরক্ষণ করতো। ও, তেল দিলে সেক্ষেত্রে একটু আস্তে আস্তে একটা গন্ধ আসতে পারে, এভাবে করে চিংড়ি মাছটাকে জাস্ট সিদ্ধ করে রেখে দিত, যখন খাওয়ার আগে জাস্ট পেঁয়াজ শুকনা মরিচ মিলিয়ে খেয়ে নিত। এজন্য আমরা এটাই তেলটা ইউজ করব। এভাবে কতক্ষণ বা কতদিন রাখা যায় সংরক্ষণের? যে 3-4 দিন রাখা যায়। 3-4 দিন ফ্রিজে রেখে দিলেই হয়? না, ফ্রিজে রাখতো না, আগে যখন ফ্রিজ ছিল না বাইরেই থাকতো। বাইরেই থাকতো, লবণ দিয়ে জাস্ট সিদ্ধ করে রেখে দিত। মাঝে মাঝে দেখা যেত রান্নার পরে আবার একটু গরম করে রেখে দিত।
আর চিংড়ি মাছটা কি 2 মিনিটের ভিতরেই সিদ্ধ হয়ে যায়। আর এর বেশি টাইমে সিদ্ধ করলে এটা মানে ওভার কুক হয়ে গেলে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে একটু রাবারি হয়ে যায়। এই ভর্তাটা তো আপু সাধারণত আমরা দেশি যে চিংড়ি মাছটা পাওয়া যায় না, বর্তমানে তো অনেক চাষের চিংড়ি পাওয়া যায়, কিন্তু দেশি যে চিংড়িটা নদীর চিংড়ি ওইটাই ভর্তাটার টেস্টটা অনেক বেশি হয়। অবশ্যই, তা তো অবশ্যই। চিংড়িটা সিদ্ধ হতে হতে আমি ভর্তার প্রসেসিংটা করতে থাকি আপু। প্রথমে নেব আমি পেঁয়াজ কুচি, হাফ কাপের হ্যাঁ হাফ কাপের মতো। এই ভর্তাটা না একটু পেঁয়াজ বেশি করে দিলে খেতে অনেক টেস্ট হয়। আর যাবে শুকনো মরিচের গুঁড়ো, এটা কিন্তু আপু চিলি ফ্লেক্স না, শুকনো মরিচটাকে জাস্ট তেলে তারপরে ক্রাশ করা। আর আপনি চাইলে এটা কাঁচামরিচও ইউজ করা যায়, তবে আমার মনে হয় যে শুকনো মরিচ দিলেই যে কোনো ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। ভর্তা মানে শুকনো মরিচ, তারপর একটু লবণ দিয়ে নিলাম আমরা। হ্যাঁ, চিংড়ির পানিটা অলরেডি শুকিয়ে আসছে আপু, দেখেন। আর আপনারা যদি ইনস্ট্যান্ট খেতে চান সেক্ষেত্রে তেল দিয়ে ওটা ভাজা ভাজা করে নেওয়া যায়, অল্প সামান্য তেল দিয়ে। হ্যাঁ, আজকাল যেটা হয়েছে তেল খেতে খেতে সবার একটা ধারণা হয়ে গেছে যে তেল ছাড়া বুঝি চলেই না। এবার আমি ভর্তার প্রিপারেশনটা করবো আপু। আগে মানুষ তেল মশলা কম খেত বলে মানুষের অসুখ বিসুখ কম হতো, সত্যি কথা। তো এই ইনগ্রিডিয়েন্টস গুলোর সঙ্গে যাচ্ছে আমার রাঁধুনি খাঁটি সরিষার তেল আপু। 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। যে কোনো ভর্তায় তেল দিলে মানে ভর্তার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। এগুলোকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। এরপরে দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা। গরম গরম ভাতের সাথেও খুব ভালো যায়, দারুণ। নর্মালি তো চিংড়ি আমরা একদম ম্যাশড করাটা সেরকম ভর্তা খেয়ে থাকি, এইটা খুব ভালো লাগবে কারণ একটু ভাঙা ভাঙা তো, হ্যাঁ মুখে একদম দারুণভাবে টেস্টটা পাওয়া যাবে। বা আপনি চাইলে এরকম করে মাছটাকে বয়েল করে ফ্রিজেও রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে প্রায় অনেক দিন ভালো থাকবে। সুন্দর করে আমরা ভেঙে ফেললাম পুরোটা হাতে। হ্যাঁ আপু, ভর্তাটা হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করব আপু। ওকে, যেহেতু ভর্তার রেসিপি খুবই ইজি ওয়েতে পরিবেশন করব, যে কোনো বাঙালি ভর্তার সাথে কলা পাতাটা খুব ভালো যায় একদম। আপু এখন আমি যেহেতু চিংড়ি মাছ ভর্তা, আস্ত চিংড়ি রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, সাথে দিব একটু পেঁয়াজ। একটু ভর্তা ভাতের সাথে বিশেষ করে যদি পান্তা ভাত দিয়ে খাই সেক্ষেত্রে না কাঁচা পেঁয়াজটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। আপু একটা ধনেপাতা দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর। এখানটায় দিচ্ছি ধনেপাতা আর সাথে উপরে আরেকটু দিয়ে দিচ্ছি। আপু তৈরি হয়ে গেল আমার হাতে মাখানো চিংড়ি ভর্তা। দারুণ দারুণ। উফ, চিংড়ি মাছ কার না পছন্দ, আর সেটা যদি হয় চিংড়ি ভর্তা তাও আবার এভাবে, তাহলে তার কথাই নেই। চমৎকার লাগছে দেখতে, একেবারে বইয়ের মতো করে সাজিয়েছেন আপনি, দারুণ দেখাচ্ছে। প্রিয় দর্শক, এটা কিন্তু মিস করা যাবে না, ট্রাই করতেই হবে বাড়িতে। পুরো প্রস্তুত প্রণালী দেখে নিন। হাতে মাখানো চিংড়ি ভর্তা করতে যে সমস্ত উপকরণ লাগবে: মাঝারি সাইজের দেশি চিংড়ি 1 কাপ, হলুদের গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, শুকনা মরিচ তেলে গুঁড়া করা 1 চা চামচ, সরিষার তেল 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। হাতে মাখানো চিংড়ি ভর্তা তৈরির শুরুতে একটি কড়াইয়ে অল্প পানি নিন, তাতে 1 কাপ পরিমাণ আগেই খোসা ফেলে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিন, তার সাথে আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে পানি শুকিয়ে ফেলুন।
এবার একটি বাটিতে আধা কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ তেলে গুঁড়া করা শুকনো মরিচ, স্বাদ মতো লবণ ও 2 টেবিল চামচ সরিষার তেল একসাথে ভালো করে মাখুন। এতে সিদ্ধ করা চিংড়িগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিন। তৈরি হয়ে গেল হাতে মাখানো চিংড়ি ভর্তা। এবারে চলে যাব আমাদের চমৎকার দুটি বাঙালি যে রান্না আমার সামনে রয়েছে সেটির স্বাদ নেবার সেই আয়োজনে, তাই না? তাহলে আমি ভাত বেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ আপু। চলুন তাহলে শুরু করি আমরা। ভর্তা দিয়েই শুরু করছি। আপু দারুণ হয়েছে, আপনার দাদির হাতের রেসিপি, মানে মুখে গেল চিংড়ি আর সর্ষের তেল, সেই রকম অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। কই মাছটা তো দারুণ। আমি তখনই রান্নার সময় বলছিলাম যে আমাকে রান্নাটা দেখে এবং রান্নার ঘ্রাণে আমার মনে হচ্ছিল যে বাসায় যদি থাকতাম খুব ভালো হতো, মানে একটা বাড়ি বাড়ি ফিল আসছে। এই স্বাদের মধ্যেও সেটা একটা ঘর ঘর ব্যাপার রয়েছে, খুবই সুন্দর। আপু আমার বাড়ি বরিশালে, আমাদের অঞ্চলে সব রান্নায় নারিকেল দেয়, যেটা সত্যি কথা আমরা কই মাছে কখনো নারিকেল খাইনি। আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম এবং অনেক টেস্টটা অনেক ভালো আসছে এবং অনেক ডিফারেন্ট একটা টেস্ট আসছে। হাতে মাখা চিংড়ি ভর্তা, যেখানে সরিষার তেলের গন্ধ, মাছের যে অনেক সময় দেখা যায় চিংড়ি মাছটা রান্না করলে রাবারি হয়ে যায়, কিন্তু আপনি যে এত সুন্দর করে রান্না করেছে, একদম সফট আছে, খুব ভালো হয়েছে, খুবই সুন্দর। বাহ, দারুণ খাওয়া দাওয়া হলো। এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে, যেটি হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট। চলে যাচ্ছে এবারে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। এই রাউন্ডে দুজনকে আমি তিনটি করে প্রশ্ন করব, আপনারা চটপট উত্তর দিবেন। প্রথমে আপনার কাছ থেকে শুরু করছি। প্রশ্ন হচ্ছে, মেয়োনিজ কি ধরনের সস? মেয়োনিজ হচ্ছে কোল্ড সস, যেটা আমরা কোল্ড সালাদের সাথে খেয়ে থাকি। ঠিক, সঠিক উত্তর। অনেকে ওই স্যান্ডউইচের সাথেও এটা ব্যবহার করে থাকে। মাছে ম্যারিনেশনে কি উপাদান ব্যবহার করা জরুরি? এটা অবশ্যই হচ্ছে লেবুর রস, যেটা আমি আমার রান্নার সময় বলে দিলাম যে লেবুর রস ছাড়া কিন্তু আসলে মাছ রান্না করলে ইনকমপ্লিট থাকে মনে হয়। সঠিক। তৃতীয় প্রশ্ন হচ্ছে, হাইজিন কত প্রকার? হাইজিন হচ্ছে 3 প্রকার: পার্সোনাল হাইজিন, ফুড হাইজিন এবং হচ্ছে ওয়ার্কিং প্লেস হাইজিন। দারুণ। এবারে আপু আপনার কাছে চলে আসছি। আপনার কাছে প্রশ্নগুলো হচ্ছে, রান্নার ক্ষেত্রে কত রকম চপিং বোর্ড ব্যবহার করা হয়ে থাকে? 6 রকম। 6 রকম। হ্যাঁ, আমি এখানেই এই প্রোগ্রামেই জেনেছি যে সবজি কাটার জন্য গ্রিন কালার হচ্ছে, আপনার পোলট্রি কাটার জন্য হচ্ছে ইয়েলো কালার, হচ্ছে হোয়াইট আমরা ডেইরি প্রোডাক্ট কাটি এটার জন্য, সি ফুড কাটি গ্রিন কালার চপিং বোর্ডে। ও বাবা, কত কিছু। এবারে পরের প্রশ্ন আপনাকে, পাস্তা সেদ্ধ করতে পানির পরিমাণ কতটুকু? 1:10। যদি আমি 1 কাপ পরিমাণ পাস্তার ক্ষেত্রে 10 কাপ পরিমাণ পানি, এরকম। এটা নিয়েও একটা কারণ আছে, যেটা হচ্ছে পাস্তাটা হচ্ছে সেদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগে। পাস্তা সেদ্ধ করতে হয় কিন্তু এই যে আলদান্তে, মানে যেটা একটা ল্যাটিন ওয়ার্ড, মানে দাঁত দিয়ে কাটবে কিন্তু মুখের মধ্যে গলে যাবে না। পাস্তাটা হচ্ছে এইভাবে সেদ্ধ করতে হয়, তারপর রান্না করলে পারফেক্ট হয়। ওকে, তো পানি বেশি হওয়ার বেশি পানি দিলে সিদ্ধ হতে তো অনেকটা সময় লাগে, পানিটা শুকিয়ে আসে তখন। মানে 1 কাপ পরিমাণ যদি আমি পাস্তা দেই, আমি 10 কাপ পরিমাণ পানি দেব। দ্যাট মিন্স 1:10। ওকে, সেক্ষেত্রে সিদ্ধ হতে আমি অনেক সময় লাগে। ও, সেটা হচ্ছে ভালো। হ্যাঁ। ওকে, ঠিক আছে। পরের প্রশ্ন, মুরগির কোন অংশ সবচেয়ে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ? পাঁজর। ইয়েস, সঠিক উত্তর। এবারে চলে যাচ্ছি আমাদের এই বইয়ের থেকে 4টি প্রশ্ন করবার পালায়।
আপনারা উত্তর জানেন। আপনি যেটা করবেন যে উত্তর জানবে সে আগে হাত তুলবে, তার উত্তরটি আমি নেব। ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, আজকে সঞ্চি আপু যে রেসিপিটি করলেন এটি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইয়ের কোন বিভাগের অন্তর্ভুক্ত? যেহেতু আমার কোশ্চেন হাত তুলছে আমিও জানি। হরেক রকম ভর। সঠিক উত্তর। আচারি কলিজা রান্নায় কিসের কলিজা ব্যবহৃত হয়? খাসির। সঠিক। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে স্যাফরন চিকেন কারিতে রান্নার শেষে কোন উপাদান সর্বশেষ ছড়িয়ে দেওয়া হয়? হচ্ছে মাওয়া ছড়িয়ে দেওয়া হয়েছিল। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে পর্দা বিরিয়ানিতে কোন মাংস ব্যবহার করা হয়েছে? গরুর মাংস। একদম সঠিক। বাহ, এই সঠিক উত্তরের জন্য আপনাদের জন্য থাকছে রাঁধুনির পক্ষ থেকে এই চমৎকার গিফট। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ চমৎকার দুটি পরিবেশনার জন্য। আজকে অনেক মজা করে খেলাম। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। আজকের কুইজ সম্পর্কে জানবো, তবে তার আগে জেনে নিব গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছেন এই বইটি। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, চিংড়ির পুরে শোল ভুনা রান্নায় চিংড়ি কিভাবে ব্যবহার করা হয়েছে? আর 33A কিমা, আর 33B আস্ত। সঠিক উত্তর আর 33A কিমা। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন নরসিংদী সদর থেকে কানিস রোকসানা জাহান। অভিনন্দন আপনাকে। এবারে জেনে নেব আমাদের আজকের পর্বের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, নারিকেল তেল কই রান্নায় কি ব্যবহার করা হয়েছে? আর 34A নারিকেলের দুধ, আর 34B গরুর দুধ। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস আর 34A অথবা আর 34B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। মাছ ভাত ভর্তা এই খাবারগুলোর নাম যখন আমরা শুনি তখন কিন্তু তা বাঙালির পরিচয়কেই মনে করিয়ে দেয়। বাঙালির পরিচয়ের মধ্যে কিন্তু আরও অনেক খাবারের ঐতিহ্য রয়েছে, যা প্রতিনিয়ত কিন্তু আমরা প্রকাশ করছি আমাদের এই আয়োজনে। আরও দুটি বাঙালি রেসিপি নিয়ে আগামী সপ্তাহে হাজির হব। সেই পর্যন্ত বাঙালি হিসেবে গর্ববোধ করুন, বাংলার রান্না করুন এবং এই রান্না সর্বত্র ছড়িয়ে দিন। ভালো থাকবেন।